এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনি কি কোনো অ্যাকশন নিতে চাচ্ছেন? কারণ এটা আমাদের অফিসের রেপুটেশনের ব্যাপার। অফিস কর্মস্থল, এখানে এসব অশোভনীয়। অ্যাকশন নিলে স্যার ভালোর চেয়ে ক্ষতি বেশি হবে। সবার মধ্যে বিষয়টা জানাজানি হবে। তাছাড়াও মিস তানিয়া একজন মেয়ে মানুষ, উনি ভুল করেছেন এটা আমি মানছি, তবে আমি চাই না ওনার সম্মানহানি হোক। আপনি প্লিজ মিস তানিয়ার সাথে আলাদাভাবে এই বিষয়ে আলোচনা করবেন, এতেই হবে। মাহরুরের চিন্তাকে সাধুবাদ জানিয়ে ডিরেক্টর শরীফুল বললেন, আমি নিশ্চিত করব অফিসে কাজের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে। থ্যাঙ্কস মিস্টার মাহরুর। ওয়েলকাম স্যার, আসি। তরতর করে তানিয়া অফিসে এসে প্রবেশ করলো। নিজের ভঙ্গিমায় কোনো পরিবর্তন আনেনি। ডিরেক্টরের রুম থেকে বেরিয়ে আসতে মুখোমুখি হয় মাহরুরের সাথে। আকস্মিক সামনে পড়লে মাহরুর হকচকিয়ে উঠলেন। তানিয়া প্রায় বিরক্ত হলো। মাহরুর অবাক, বিরক্তিকর প্রতিক্রিয়া মতো তার থাকার কথা, অথচ তানিয়ার ভঙ্গি বিরক্তি মাখা। মনে হলো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। পাশ কাটিয়ে হেঁটে নিজের ডেস্কের দিকে চলে গেল মাহরুর। শরীফুল তানিয়াকে ঝড়ের গতিতে নিজের কেবিনে রাখেন। অফিসের স্টাফ এসে জানালো তানিয়া কিছুটা আন্দাজ করতে পারলেও চলে গেল কেবিনের দিকে। ডিরেক্টর শরীফুলের সামনে বসে জানতে চাইল, এনি প্রবলেম স্যার? প্রবলেম আপনি জানেন না? জি না স্যার। মিস তানিয়া, এটা ভদ্র মানুষের অফিস। এখানে কাজের পাশাপাশি ভদ্রতা বজায় রাখতে হবে। আপনার নামে কমপ্লেইন আছে, ওয়ার্নিং দিচ্ছি এবার। আগামীবার এমন কিছু শুনলে ফায়ার করা হবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন। তানিয়া নিজের পক্ষপাতিত্ব করে বলল, স্যার মাহরুব নিজের থেকে এসেছেন আমার কাছে, আমার সাথে দেখা অবধি করেছেন গতকাল রেস্টুরেন্টে। শরীফুল বাঁকা হেসে বলল, আমি সব প্রমাণ দেখে শুনেই আপনাকে সাবধান করছি। মেয়ে মানুষ বলে বেঁচে যাবেন ভুল করেও, এটা ভেবে ভুল করবেন না। ইউ ক্যান লিভ। অতিরিক্ত রাগে ফেটে পড়েছে তানিয়া। তাকে হাসির পাত্র করে তুলল ডিরেক্টরের কাছে। বারবার মাহরুরের ডেস্কের দিকে চেয়ে চেয়ে দেখছে তাকে। কোনো স্টেপ নিতে পারছে না, অযথাই নিজে ফেঁসে যাবে। নিজের রাগকে নিজের মধ্যেই সংযত করেই কাজে মনোযোগী হলো। বিকেলবেলায় বাড়ি ফিরছে মাহরুর। আজ রিকশা করে আসায় দ্রুত পৌঁছানো সম্ভব হলো। ফিরে এসে শিরিনকে বাড়িতে দেখে। অনেকদিন পর বোন এলো। ঈদের পর ছেলেমেয়ের পরীক্ষার কারণে আসা হয়নি। আজ সময় নিয়ে এসেছে, সাথে সংবাদ এনেছে, ঘুরতে যাবে। ঢাকার বাহিরে কোথাও 2 দিনের ভ্রমণ। আসা যাওয়া করতে একদিন, মোট 3 দিনের জন্য। এখানে এসে মিষ্টিকেও তার দলে যোগ করলো। বাবার কাছে এসে মিষ্টি নাদান মুখে বলতে লাগলো, মাহি বাবা ঘুরতে যাব। মাহরুর সরাসরি তীক্ষ্ণ নজর দেয় শিরিনের দিকে। চোখে চোখ পড়তেই শিরিন অন্যদিকে ফিরে তাকালো। সে কিছুই জানে না এমন এক ভঙ্গি। মিষ্টির উদ্দেশ্যে মাহরুর বলল, নিয়ে যাব বাবা, কিন্তু এখন না। না, এক্ষুনি মনিরা মাটিতে যাবে। মিষ্টির মাটি কথাটি বোধগম্য হয়নি মাহরুরের। প্রশ্ন করল, মাটি? শিরিন উত্তরে বলল, আরে রাঙামাটি, এত বড় নামও উচ্চারণ করতে পারে নাকি? মাহরুর বলল, তুই ওর মাথায় এই ভূতটা ঢুকিয়েছিস না? একদমই না মাহি ভাই, অযথা দোষারোপ করবে না। উল্টো ঝাঁজ দেখিয়ে বলল শিরিন। এখানে নির্বাক শ্রোতা মল্লিকা। মুখ দর্শনে বোঝা গেল সেও ঘুরতে যাওয়ার ব্যাপারে ভীষণ খুশি। হাসি মুখে মিষ্টিকে সমর্থন করেছে, নিঃশব্দে। মাহরুর নাকচ করতে চেয়েও পারল না। ইতিমধ্যে কয়েকবার বোঝানোর চেষ্টা করলো মিষ্টিকে, কিন্তু আজ সেও বেঁকে বসেছে। মল্লিকার দিকে চাইলে সেও তাকে হাত তাক করে। এই ব্যাপারে সে কিছুই করতে পারছে না। মাহরুর নাক ফুলিয়ে মিষ্টিকে বলল, তোকে চিনি পড়া খাইয়েছে তোর মনি। মাহি, বাবার কথা শুনছিস না? বলেছে এবার তোমার কথা না শুনতে, অনেক অনেক জেদ করতে। আসল কালপ্রিট ধরা পড়েছে। শিরিন এসবের মাস্টার মাইন্ড। আর মেয়েকে হাত করেছে মাহরুরের চন্দ্রমল্লিকা। বাচ্চাদের মন স্বচ্ছ, সত্য বলা তাদের স্বভাব। বলতে বলতে মাকে ফেলে দিয়েছে মহাবিপদে। না জানে এবার মাহরুর জমের বেশ ধারণ করে নাকি আবার। শিরিন হাততালি দিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলল, তাহলে কাল রাতে আমরা রাঙামাটি যাচ্ছি।
হইচই শুরু করলো মিষ্টি, সুমাইয়া আর সাইমন। তাদের সাথে শিরিনও বাচ্চা বনে গেছে। মাহরুরকে এড়িয়ে মল্লিকার ছাদ থেকে কাপড় আনার বাহানায় চলে গেল। কিছুক্ষণ তার দৃষ্টি সীমানায় পড়া বড্ড বিপজ্জনক। কী রকম চাহনি দিচ্ছিল, যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। বছরে 10 দিন ছুটি নেওয়ার সুযোগ আছে। প্রথম 4 দিন মনে হয় এই রাঙামাটি ভ্রমণেই চলে যাবে। অনেক চিন্তাভাবনা করে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ডিরেক্টরকে কল করলো। মাত্র জয়েন করেছে, এভাবে ছুটি নেওয়া ঠিক হবে? দুরু দুরু বুক নিয়ে কল করলো। ডিরেক্টর শরীফুল কল রিসিভ করতেই মাহরুর বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস্টার মাহরুর। এই সময় কল করলেন? মিস তানিয়া কিছু করেছে আবার? জি না স্যার। তাহলে? সংশয়াপন্ন গলায় মাহরুর বলল, আসলে স্যার আমার ছুটি প্রয়োজন 4 দিনের। আমি জানি স্যার, আমি নতুন জয়েন করেছি, তারপরও পারিবারিক বিষয়। আপনি যদি আপনি কি ছুটিতে থেকে টাইম টু টাইম কিছু ফাইল আপডেট করতে পারবেন? স্যার আমার কাছে তো ল্যাপটপ নেই। না, সেটার প্রয়োজন নেই। স্মার্টফোনেই আমাদের কোম্পানির মেইলে পাবেন, লগ ইন করে নেবেন। আর হ্যাঁ, যথার্থ কারণ দেখিয়ে আমাকে এখনই একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। ফ্রেশারদের আমি ছুটি দেই না, বাট আপনাকে আমি কয়েক মাস অবজার্ভ করেছি, নিঃসন্দেহে একজন দায়িত্ববান কর্মকর্তা আপনি। তাছাড়াও একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে আপনার সাথে অফিসে, সব বিবেচনা করে একবারেই রাজি হলাম। তবে ফিরে এসে ওভারটাইম করে কাজ পুষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, ছুটি নেওয়াকে নিজের স্বভাবে পরিণত করবেন না। শিওর স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, বাট মেক শিওর ফাইলগুলো সময় মতো সকাল 11টার মধ্যে আপডেট করবেন। জি স্যার। ওকে, টেক কেয়ার। এক ঢের কাপড় হাতে নিয়ে শ্বাস আটকে সিঁড়ির ঘরে দাঁড়িয়ে আছে। মাহরুরের দৃষ্টি সীমার বাহিরে থাকার কথা চিন্তা করে এসেছিল, অথচ অগ্নিমানব নিজে এসে এখানে হাজির। নিঃশ্বাসকেও বেগতিক চলাচল থেকে বিরত রেখেছে মল্লিকা। কোনোভাবে আজ পেলে খপ করে ঘাড় মুচকে ধরবে এসে। খিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আমার দৃষ্টির আড়াল হতে চাচ্ছিলেন? ঝাঁকুনি দিয়ে উঠল সমস্ত দেহ। একদম কাছে এসে মাহরুরের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। ধরা পড়ে গেল তাহলে এই ছোট ছেলে কোথায় আর পালাবে কোথায়? কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলল। এই মুহূর্তে মল্লিকার মুখের হাসি আসছে। মাঝে মধ্যে কি কর্মকাণ্ডই না ঘটিয়ে ফেলে সে। মাহরুর কাপড়ের ঢের এক হাতে নিয়ে পুনরায় দড়িতে ঝোলায়। সামনাসামনি দাঁড়িয়ে 2 হাত দেয়ালে ঠেকিয়ে বন্দিনী করল মল্লিকাকে। সামান্য মুখ বরাবর ঝুঁকে ভারী কণ্ঠে বলল, ঘুরতে যাবেন মিষ্টির মা? ভ্রমণ শখ জেগেছে? ভয় কাটিয়ে মল্লিকা বলল, একটু নিয়ে গেলে কি হয়? আমি কখনো যাইনি রাঙামাটি। বলে মাহরুরের দিকে চাইল। শিখতে হবে তার চোখে চোখ রেখে কথা বলা। তাই গোলগালে চোখে চেয়েছে কালচে খয়েরি রঙের দাড়িতে আবৃত মুখমণ্ডলের দিকে। মাহরুরের দৃষ্টি শীতল হয়ে আসে, বশ হয়ে যায় খুব দ্রুত। মাহরুরের ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু জ্বালাতন শুরু করলো মল্লিকাকে। নিজের দৃষ্টি নত না করলে জ্বলছে যাবে। ঠোঁট ভিজিয়ে মল্লিকা বলল, ছুটি পেয়েছেন? হুম। আমি কাপড় গুছাই? আগে আমাকে গোছান। আপনি যথেষ্ট গুছানো, এখন কি আপনাকেও ভাঁজ করে ব্যাগে নিব? পরপর উত্তর দিয়ে গেল মল্লিকা। হাসলও বটে। মাহরুর চোখ পেতে দেখছে চাঁদের আলোয় বরাবরের মতন তার উপচে পড়া সৌন্দর্য। গভীর নেত্র কিছু সময় নিয়েই গ্রহণ করলো এই মহিমা। সে এক বিনাশিনী নারী, মন মস্তিষ্কে সম্পূর্ণ নিজের রাজত্ব বিস্তার করা এক বিশেষ ফুল। সময় অতিবাহিত করে বলল, এই রাঙামাটি ভ্রমণ আপনি সারা জীবন মনে রাখবেন মিসেস মাহরুর ইবনাত। রাতের বাস অগ্রসরিত হচ্ছে রাঙামাটির দিকেই। পাশাপাশি দুটো সিটে 2 যুগল। তাদের সামনের সিটে যথাযথ নিরাপত্তার সাথে যুগলদার ছানাপোনাদের বসানো হয়েছে। তাদের মতে তারা বড় হচ্ছে, তাদের আলাদা সিট প্রাপ্য। বাবা মায়েদের কড়া দৃষ্টিতে ঠিকঠাক আছে তারা। রাতের খাবার খেয়ে বেরিয়েছিল তারা। ঘুমানোর সময় আসলে মিষ্টি চলে আসে মল্লিকার কাছে। যত প্রিয় হোক, বাকিরা মায়ের আঁচলে মুখ লুকিয়ে না ঘুমলে শান্তি আসে না। মিষ্টিকে বুকে জড়িয়ে নিজেরও তো শান্তি দরকার। মাথাটা এলিয়ে দিল মাহরুরের কাঁধে। মেয়েকে সামলাবে মা আর মাকে সামলাবে মেয়ের বাবা, এটাই তো নিয়ম। শিরিনের ঘুম ভাঙে মাঝপথে। সামনের সিটে সাইমন আর সুমাইয়াকে দেখে নিয়ে চোখ যায় 3 জনের দিকে। ঘুমন্ত রেদওয়ানকে জোরে সোরে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলে। ধরফড় করা বুক নিয়ে রেদওয়ান চোখ খুলতেই শিরিন বলল, দেখো দেখো, সুমাইয়ার বাবা এদের একসাথে কি সুন্দর দেখাচ্ছে। রেদওয়ান পাশে তাকায়, হাসে, পরপর নিজের স্ত্রীর দিকে চেয়ে বলল,
এটা দেখানোর জন্য আমাকে এভাবে ডেকে তুলেছো তুমি? হ্যাঁ তো কি, এই সুন্দর দৃশ্য মিস করে যেতে তুমি? রেদওয়ানও নকল করলো। শিরিনের কাঁধে মাথা রেখে চোখ বুজে বলল, এবার আমাদেরও সুন্দর দেখাচ্ছে, ঘুমাও। বাস থামার আগে কোনো ডাকাডাকি নেই। 2 বাচ্চার বাপ ঢং করে দূরে গিয়ে ঘুমাও। নিভু নিভু গলায় বলল। বেসিক মহিলা তুমি শিরিন। আদি প্রকৃতির সৌন্দর্যে নীলাভূমিতে প্রথমবার পদচারণ, চোখ জুড়ানো রূপে মুগ্ধ হতে, সবুজারণ্যে ঢাকা ওই শৃঙ্গ আর বয়ে চলা হৃদের মিলমিশ নৈসর্গিক এক চিত্রে নিজেদের অনুধাবন করছে তারা। মিষ্টির জন্য এটাই প্রথমবার। জন্মের পর তার শিশুকাল বলতে কিছু ছিল না, একটা ঘর আর খোলা মাঠ, বাহিরের জগতের সাথে অপরিচিত। ঘোরাফেরা করেনি মল্লিকাও, গ্রামের বাহিরে কখনো পাই রাখা হয়নি, যখন রেখেছে তখন অভিমানে শহরের মায়ায় জড়াতে পারেনি। মাহরুরের ক্ষেত্রেও ঠিক তাই। জীবনে একবার গিয়েছিল কক্সবাজার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে। রাঙামাটি এই তিনজনের চোখে নতুন। নীল রঙের ফ্রকের সাথে কালো বেল্টের জুতা পরেছে মিষ্টি। বাস থেকে নামার আধ ঘন্টা আগে তার মা তাকে উঁচু করে ঝুঁটি বেঁধে দিয়েছিল। পাখির মতন মাথা ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। কোথায় এলো, কি করে এলো, তার চোখেও সব বিভ্রম। হোটেলে আসতেই রেদওয়ানের ঘা টেনে ধরল শিরিন। রেদওয়ান স্ত্রীর এরূপ কাণ্ডে হতভম্ব হয়ে বলল, আমি একজন পুলিশ, তুমি ভুলে যাও কিন্তু। চুপ থাকো। আমার মনে হয় মাহি ভাই আর মল্লিকার জন্য আমাদের কিছু একটা করা উচিত। ওদের একা সময় দরকার। কি করব? রহস্যময় হাসল শিরিন। মাথায় দুষ্টু বুদ্ধি এঁটেছে। স্বামীর সাথে মিলে এই চিন্তাকে বাস্তব রূপ দেবে। শিরিন রেদওয়ানকে আদেশ করে যেন তাদের ঘর থেকে দূরে মল্লিকার মাহরুরের ঘর হয়। যেমন চিন্তা তেমন কাজ। কিছু সময় বিশ্রাম নিয়ে ঘুরতে বের হওয়ার সময় বাদশাধে রেদওয়ান বলে, আমার পায়ে প্রচুর ব্যথা হচ্ছে। মাহি, তুমি ওদের নিয়ে আজ একটু আশপাশ ঘুরে আসবে? আমি তো তেমন কিছুই চিনি না এখানকার। উত্তর দিল মাহরুর। শিরিন চেঁচিয়ে বলে, আরে আমি চিনি, চলো। আজ তো আর ঝুলন্ত ব্রিজে যাব না, এই আশেপাশের এরিয়া ঘুরে দেখব। চলো। এই লোক পড়ে থাক হোটেলে। মাহরুর শিরিনের কথায় উত্তর না দিয়ে রেদনকে প্রশ্ন করল, তোমার কি বেশি খারাপ লাগছে? আজ না হয় থাক, কাল ঘুরবো না হয়। আরে না ভাই, শুধু পায়ের ব্যথা। তোমরা যাও, আমার ভালো লাগলে চলে আসবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, যাও। শিরিন এক পলক চাইল রেদওয়ানের দিকে। এত বছর সংসার করেছে, চোখের ভাষা বুঝবে না? এমন কি করে হয়? ইশারা মোতাবেক কাজে লেগে পড়ল। অত আলিশান হোটেলে আসেনি তারা। খুবই সাধারণ একটা হোটেল, ছিমছাম পরিবেশ। ম্যানেজারের সাথে কথা বলে তাদের 1 ফ্লোর উপরে একটা ঘর কোনোরকম ম্যানেজ করেছে। পা ব্যথার মিথ্যে বাহানা যেন ধরা না পড়ে যায়, সেজন্যই মুখে মাস্ক পরে বেরিয়ে গেল। মার্কেট খুঁজে পাওয়া দুষ্কর। হাঁটতে হাঁটতে এবার বোধহয় সত্যি পায়ের ব্যথা উঠবে। অবশেষে মার্কেট পেয়ে নিঃশ্বাস ফেলে রেদওয়ান। ফুল নিয়েছে অনেকগুলো। হোটেলে ফিরে মাহরুর মল্লিকার ঘর সাজিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। না হয় তার বউ তাকে আস্ত রাখবে না। সন্ধ্যার সময় ফিরে আসে মল্লিকা, মাহরুর আর বাকিরা। একটু পরে সবাই রাতের খাবারের জন্য বের হবে। মল্লিকার মাহরুর তাদের ঘরের দিকে এগিয়ে যেতে থাকলে রেদওয়ান বলল, মাহি, ও রুম না, তোমাদের রুম উপর তলায় শিফট করা হয়েছে। মাহরুর বলে উঠল, কেন হঠাৎ? তোমরা বাইরে গিয়েছিলে না? তখন হোটেলের ম্যানেজার এসে বলল এই রুমের ওয়াশরুমের নল নষ্ট, আবার ঘরে কিছু রিপেয়ারিং করা দরকার। ক্ষমা চেয়েছি বিরক্তের জন্য। তোমাদের লাগেজ আমি উপরে রেখে এসেছি, চিন্তা করবে না। মাহরুর দীর্ঘশ্বাস ফেলে বলল, পাশাপাশি রুমই ভালো ছিল। কি করার আর। হেসে বলল রেদওয়ান। আচ্ছা, রুমের চাবি দিয়েছে? দাও, গিয়ে ফ্রেশ হয়ে আসি। না না না। কেন? না মানে এখন উপরে গিয়ে করবে। আমাদের ঘরে হাত মুখ ধুয়ে নাও, তারপর রাতের খাবার খেতে যাব। আচ্ছা চলো। ফ্রেশ হয়ে খাবারের স্বাদ নিচ্ছে সকলে। পাহাড়ি অঞ্চলে স্বাদের কিছু ভিন্নতা। তাদের ঐতিহ্যবাহী খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। বড়দের মধ্যে কোনো বাছাবিচার না থাকলেও বাচ্চারা বিরক্ত করলো বেশ। খাওয়ায় অরুচি। এক পর্যায়ে রাগ দেখাতে বাধ্য হয় মল্লিকা আর শিরিন। হালকা ধমক দিয়েই খাইয়ে দিল। খাবারের পর্ব লুকিয়ে অলস হয়ে ওঠে শরীর। ঘরের দিকে এগোলে শিরিন মিষ্টিকে কেড়ে নিল, বলল, আমাদের ঘরে 2টো বেড, মিষ্টি আমাদের সাথে থাকবে। মাহরুর সরাসরি উত্তর দেয়, না, আমার মেয়ে আমার কাছে থাকবে। সুমাইয়া বলল, মামা
মামা দাও না মিষ্টিকে, আমি ওকে দেখে রাখবো। তুই তো নিজেই ছোট বুড়ি। না মামা, আমি পারবো, তুমি দিয়েই দেখো না। মাহরুর ঝুঁকে মিষ্টিকে প্রশ্ন করে। থাকবি আপু আর ভাইয়ার সাথে? মিষ্টি সুমাইয়ের দিকে ঘুরে প্রশ্ন করলো, গপ্প শোনাবে? হ্যাঁ, আমি রাখালের গল্প জানি। মাহি বাবা, আমি আপার সাথে থাকবো। মাহরুর শিরিনের উদ্দেশ্যে বলল। দেখে রাখিস, কান্না করলে আমাকে কল করিস, নিয়ে যাব। মল্লিকার কাঁধে হাত রেখে 306 নম্বর রুমের দিকে পা বাড়িয়েছে। জার্নি, ঘোরাফেরা সবটা মিলে শরীরের অবস্থা কাহিল। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই চোখ কপালে ওঠে সামনের অবস্থা দেখে। লাল সাদা গোলাপের পাপড়ির ছড়াছড়ি দেখে বোঝা গেল সময় স্বল্পতায় কেউ শুধু পাপড়ি ছিটিয়ে রেখেছে বিছানা আর মেঝেতে। মাহরুরের হাত খামচে দাঁড়িয়ে মল্লিকা বলল, ভুল ঘরে এসে পড়েছি বোধহয়, চলেন। তুই কি বোকা? ভুল ঘরে আসলে দরজা খুলতো কি করে চাবি দিয়ে? আমার মনে হচ্ছে এগুলো রেদোয়ান আর শিরিনের কাজ। লজ্জায় কুকড়ে গেল মল্লিকা। হাত ছেড়ে মাহরুরের। রেদওয়ান আর শিরিনের কাজ বুঝতে বাকি নেই এই সাজসজ্জা তাদের দুজনের জন্যই। গলা বরাবর শুকিয়ে যাচ্ছে, ঢোক গেলে গলা ভিজিয়ে নিল। মাহরুর দুষ্টু গলায় বলল, ভালোই হয়েছে, আমাদের তো বাসর হয়নি। মল্লিকার হাত ধরে ভেতরে এসে দরজা লাগিয়ে দেয় মাহরুর। লাইটটা আকস্মিক বন্ধ করে দিলে ভরকে উঠে মল্লিকা। না হয় এই মেয়ে কাঁপতে কাঁপতে অক্কা পাবে। কোমর জড়িয়ে কাছে টেনে কপালে চুমু খেয়ে মাহরুর বলল, ভালোবাসি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো মল্লিকা। মিনমিনি কণ্ঠে বলে, আমিও আপনাকে ভীষণ রকমের ভালোবাসি। আগে যতটুকু বাসতাম তার চেয়ে বেশি ভালোবাসি। আর এভাবেই থাকবো তো সারা জীবন। কেন থাকবো না চন্দ্র? ভয় করে। তোর ভয়কে আমি ভালোবাসা দিয়ে জয় করে নিব। যত্নে রাখবো তোকে আর মিষ্টিকে। আমাদের সম্পর্কে ভঙ্গুর ধরবে এমন কোনো কাজ করব না। আমাদের এবার সম্পর্কে এগোনো উচিত চন্দ্র। মাথা নুয়ে মল্লিকা ছোট্ট বলে, হুহা করলে চলবে না চন্দ্র। আজ সময় সুযোগ দুটোই আছে, ভালোবাসার পরশ চাই আমি। নেত্র বিশেষ তুলে তাকালো মাহরুরের দিকে। আনমনে নিজের একান্ত পুরুষের প্রেমে ধরে গেছে চক্ষু। যতবার মুখ পানে চাওয়া হয় তার বিশ্বাস হতে কষ্ট হয় নিজেরই। পেয়েছে তাকে নিজের করে, স্বপ্ন নয় তো। তার বাঁকা হাসি বিশ্বাস যোগায়। অতি নিকটে দাঁড়ানো পুরুষকে হারিয়ে ফিরে পেয়েছে। মাহরুরের ইচ্ছেকে সম্মতি দিয়ে পায়ের তালু উঁচু করে কপালে অধর ছুঁয়ে দিল। মাহরুর কপাল কুঁচকায়, বলে, এ অল্প স্বল্প ভালোবাসায় আমার পোষাবে না। তোর মাহরুর লজ্জাহীন, অবাধ্য, তার আসক্তি দ্বিগুণ। মাহরুর ঘোরে আচ্ছন্ন, জ্বলজ্বল করছে তার সম্মুখে মল্লিকা নয়নের মণি। ফুলে থাকা অধর আকৃষ্ট করছে। নিজের অজান্তে এগিয়ে গেল, কোমরে পেঁচিয়ে নিজের কাছাকাছি এনেছে অনেকটা। ত্বকে ধারালো নখের আঁচড় লাগতে কেঁপে উঠল মল্লিকা। মাহরুর ওষ্ঠের কাছাকাছি এসে চোখ বুঝলেই দ্রুত গতিতে নড়চড় শুরু করলো। তৎক্ষণাৎ চোখ খুলে মাহরুর বলে, কি সমস্যা তোর? স্থির থাকতে পারিস না? মল্লিকা দ্রুত মাথা ডানে বামে দোলায়, তড়িৎ গতিতে বলল, আর করব না। নিজেকে সংযুক্ত করে বুক ভর্তি সাহস জুগিয়ে মাহরুরকে জড়িয়ে ধরে। ভালোবাসা চেয়েছে সে, নিজ থেকে সামান্য কাছে এসে ভালোবাসার প্রকাশ করতে চাইছে, যেন মাহরুর শান্ত হয়, রেগে না যায়। শার্ট জাপটে ধরে মুখ লুকায় বুকে। সময়ের ব্যবধানে অধীরতা বেড়ে উঠেছে তার ব্যাপক মাত্রায়। মল্লিকাকে শূন্য বোধহীন করতে তুলতে লাগলো। উন্মাদনায় সমস্ত উজাড় করে শুরু করেছে মল্লিকার কণ্ঠদেশে। অসহিষ্ণু মাহরুর, জ্ঞানশূন্য চন্দ্রমল্লিকা। এই স্পর্শে বিভিন্ন রকমের ভালোবাসা আছে, যা বারবার মল্লিকাকে প্রশ্নবিদ্ধ করে। আসলে এতটা ভালোবাসা পেয়েছে সে? কোনো স্বপ্ন নয় তো? যে মানুষটিকে ভুলে ভালে চেয়েছিল সে আজ তার কাছে এতটা ব্যাকুল। মাহরুর আরও অধৈর্য হয়। এক নতুন প্রণয়ের বাঁধনে বাধা পড়ে যায় দুই মানব মানবী। নিজেদের মধ্যকার ভালোবাসার ঝড় শান্ত হয় শুদ্ধ স্পর্শে। এ ছোঁয়া পবিত্র, স্বচ্ছ, ভালোবাসায় ভরপুর, অনুভূতির এক বিশাল সাগর। অতলে ভেসে বেড়ানো দুজন অদৃশ্য বাধা কাটিয়ে বিলীন হয়েছে মাহরুরের মধ্যে। প্রেম কয়ে বলে আসেনি, অনুভব করেছে, হারিয়েছে, আবার পুনরায় পেয়েছে। এই পাওয়ার স্বাদ ভিন্ন, এক বিশাল সময় রেশাবেশ কাটিয়ে উঠতে সক্ষম। প্রভাতের প্রারম্ভিক অংশে, আপনি আমাদের যত্ন নেন কিন্তু নিজের যত্নটাই নেন না। চুলের কি অবস্থা দেখেছেন? ঘুমন্ত মাহরুরের চুলে হাত বুলিয়ে যাচ্ছে, বিড়বিড় করছে মল্লিকা। প্রেয়সীর উষ্ণতা ছেড়ে ঘুমিয়েছে ঘণ্টাখানেক হলো। উপর হয়ে শুয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে বারে বারে। মল্লিকা জেগে
সম্পূর্ণ ঘর দ্রুত উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। নিদ্রায় বিভোর মাহরুরের পাশে বসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চুলগুলো একদম রুক্ষ, কিছু কিছু চুলে পাক ধরেছে, মুখটা তেমনই মলিন অযত্নে। আমি কত স্বার্থপর না মাহরুর ভাই, শুধু একতরফা ভালোবাসা নিয়ে যাচ্ছি। আপনার দিকে নজর দেওয়ার সময় আজ হলো। অনেক খারাপ আপনার চন্দ্র। সামান্য উঠে মল্লিকার কোলে মাথা রাখলো মাহরুর। তার এরূপ জেগে থাকা একদম আশা করেনি মল্লিকা। কোমর পেঁচিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে যেন। ঘুম মিশ্রিত গলায় মাহরুর বলে উঠে, আপনি জেগে আছেন? মাহরুর মাথা দোলায়, হ্যাঁ সূচক উত্তর দেয়। পুরোপুরি জেগে না থাকলেও মল্লিকার প্রত্যেকটা কথা কানে এসে বাড়ি খেয়েছে। ঠোঁটে ঠোঁট চেপে রইল মল্লিকা, শক্ত মনস্থির করে। লজ্জা কাটিয়ে সর্বোচ্চ যত্ন দরকার এই লোকের। এরই মাঝে মাহরুর আবার বিড়বিড় করে বলে, চুল টেনে দে। চুলের গভীরে পুনরায় হাত ডুবায় মল্লিকা, বলে ওঠে, একদম রুক্ষ হয়ে গেছে চুলগুলো। আগে কত সুন্দর ছিল, যত্ন নেন না তাই না? আড়মোড়া দিয়ে মাহরুর নিষ্প্রতিভ ধ্বনিতে বলল, তোর শোকে মোজ্জমান হয়ে গিয়েছিল চুলগুলো। নম্র হাস্য ঠোঁট জোরে এসেছে। বলে ফেলল, আমি তো এখন কাছেই আছি, তাহলে অযত্ন কেন? মাহরুর মাথা তুলে মল্লিকার দিকে নিভু নিভু নেত্রে চায়। লালাপূর্ণ ধারণকৃত চক্ষু মল্লিকাকে নির্জিত করে। ভয় পাবে না, লজ্জা পাবে না, এই অভিপ্রায় মুহূর্তেই পালালো দৌড়ে। শেষ রজনীর কথা পুনরাহন হতেই লাজে রঙে আনলো। ভিন্ন পাশে দৃষ্টি নিবদ্ধ করতে মাহরুর বলে, এমন একটা বউ এনেছি যে কিনা সারাদিন ভয় পায়, লজ্জা পায়। সে আমার যত্ন করে না। সে একজন লোভী মহিলা, শুধু ভালোবাসা দেয় না। তাই আমার এই অবস্থা। যাকে এনেছি আমাকে আদর যত্ন করে ভালো রাখার জন্য, সে তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়। এভাবে বলেন কেন? আমি করব তো যত্ন। দেখব। দেখিয়েন। মল্লিকার ফুল বানুর মতন ফুলে থাকা গাল দুহাতে চেপে নিজের দিকে টেনে আনে। হালকা গোলাপি আভায় রাঙানো অধর ছুঁয়ে মাহরুর বলে, তোর গাঢ় নিঃশ্বাস এখনো আমার সমস্ত দেহে লেপ্টে আছে চন্দ্র। আমাকে স্বর্গীয় স্বস্তি দেওয়ার জন্য ধন্যবাদ। এমনিতেই বশ করে আছিস আমাকে, এখন তো আরও কাবু হয়ে গেলাম। তুই আমার একটা প্রিয় ফুল চন্দ্রমল্লিকা। মাহরুরের কথার বিনিময়ে ভাবের প্রকাশের কি আছে? এক লাজুক হাসি ছাড়া। পলক নামিয়ে পাপড়ির আড়ালে লুকিয়ে ফেলা সাদার মধ্যেকারে অংশে কালো মণিটা বুকে দোলা দিতে আর কিছু প্রয়োজন আছে? হাসিতে প্রসারিত হওয়া উষ্ঠধর বেকাবু হয়ে প্রেমিক পুরুষের চক্ষুকে ডেকে বলে, ও চন্দ্র, এভাবে হাসলে বুকে লাগে তো। শিরিন আর রেদওয়ানের মিটিমিটি হাসিতে চরম বিরক্ত মাহরুর। শান্তিমতো সকালের নাস্তা করতে দিচ্ছে না। মাত্র এক টুকরো রুটি মুখে দিয়েছে তাদের, এরকম তেরছা দৃষ্টিতে সেটাও গলা দিয়ে নামছে না। হাজার হোক আপন ছোট বোন, ছোট কাল যে কাজটা করেছে সেটাই মাহরুর মনে মনে অত্যন্ত খুশি হলেও শিরিনের এমন লজ্জা দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারল না। মল্লিকা শক্ত স্তম্ভের মতন বসে পাখির মতন কুটুর কুটুর করে খাচ্ছে। সামনে ঝুঁকে থাকা চুলগুলোতে বিরক্তিকর হাঁসফাঁস করছে। কানের পেছনে নিতে নিতে হয়রান। মাহরুর এক পর্যায়ে বলে ওঠে, এই তোর চুল বাদ। চোখ প্রসারিত করে তাকায় মল্লিকা। একজনের রাগ অন্যজনের উপর কেন? মাহরুরের গলায় ঝাঁঝ দেখে রেদওয়ান দমে গেলেও আজন্ম ঘাটতেরা শিরিন তার কার্যে অটল হাসে যেন মুখ ছাড়ছেই না। সীমা অতিক্রম হলে মাহরুরের হাতে থাকা রুটির টুকরো প্লেটে রাখে জোরালো গতিতে। শিরিনকে উদ্দেশ্য করে বলল, চর খাবি? শিরিনও বিদ্যুতের গতিতে উত্তর দেয়, ও মা, কেন? মুখের অঙ্গভঙ্গি এমন কেন? চোখ নামিয়ে খা, হাসতে দেখলে দাঁতের পাটি তুলে ফেলবো। শিরিন মুখ ভেঙচি উত্তর দেয়, ঢং, আমরা যেন কিছু বুঝি না। আবার কথা বলিস? লজ্জা শরম কিছু আছে তোর? চুপচাপ খা। মুখ তালাবদ্ধ করে রাঙামাটি শহরের তবলছড়ি থেকে সিএনজি করে ঝুলন্ত ব্রিজের দিকে রওনা হয় তারা। মিষ্টি, মাহরুর আর মল্লিকা এক সিএনজিতে, আর শিরিন, রেদওয়ান এবং তার ছেলেমেয়ে অন্যটায়। সাই সাই বাতাসের ঝাপটা এসে পড়েছে ছোট্ট মিষ্টির মুখে। দ্রুত নিজের ছোট্ট দুহাতে মুখ চেপে ধরল। সিএনজি দ্রুত গতিতে মাহরুরের কোলে বসে বলতে লাগলো, মাহি বাবা। হ্যাঁ মা। দ্রুত গলায় জানতে চাইল, কি বলতে চাই মিষ্টি? আঙ্কেলকে বলো না আসতে যেতে, আমি বাতাসে উড়ে যাব তো একদম। হালকা শব্দ করে হাসে মাহরুর, সাথে মল্লিকাও। ছোট মেয়েটিও বাতাসের জোরে উড়ে যাওয়ার ভয়ে আছে।
মাহরুর সিএনজি চালককে বলল গতি সামান্য কমাতে। অন্যদিকে মল্লিকার শাড়ির আঁচলে আগলে নেয়, নাকি মুখের উপর হালকা কাপড় দিয়ে যথাসাধ্য চেষ্টা করলো মেয়েকে সাবধানে রাখার। মাহরুর এক হাতে মিষ্টিকে, অন্যদিকে মল্লিকার বাহু চেপে মিষ্টির জন্য সামান্য বেঁকে বসলো। বাবা মায়ের দুপাশের প্রাচীরে নিরাপদ মিষ্টি। মল্লিকা জানতে চেয়ে বলল, এখন ভয় হচ্ছে তোর মিষ্টি? না মা। ঝুঁকে মিষ্টির গালে চুমু খেয়ে মল্লিকা আবার বলে, আমরা কোথায় যাচ্ছি জানিস? কোথায় মা? ঝুলন্ত ব্রিজ, অনেক সুন্দর জায়গা। ওখানে বাঘ আছে মা? মিষ্টির অদ্ভুত প্রশ্নে আরেক দফা হাসি উঠে মল্লিকার আর মাহরুরের ঠোঁটে। মল্লিকা বলে, না, এখানে বাঘ থাকে না, থাকলেও তোর মাহি বাবা বাঘকে মেরে তাড়িয়ে দেবে। মিষ্টি মাহরুরের দিকে ঘুরে প্রশ্ন করলো, তাই মাহি বাবা? মিষ্টির উৎসুক প্রশ্নের সাথে তাল মিলিয়ে মাহরুর বলে ওঠে, হ্যাঁ অবশ্যই, মাহি বাবা থাকতে বাঘ মিষ্টিকে একদম কিছু করতে পারবে না। এইটুকু মেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে স্বস্তি পেল বোধ হয়। মনে মনে ধরে নিয়েছে এখন আর বাঘ তাকে কিছু করতে পারবে না। মাথা এলিয়ে দিল মাহরুর মল্লিকার একত্রিত বাহুতে। মাথা দোলায় লাগলো আনমনে। ঘুরতে আসার আনন্দ মুখে ঝলকাচ্ছে। সেই সুযোগে মাহরুর মল্লিকার কানের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলে বললে, মিষ্টিকে চুমু দিলি, মিষ্টির বাবাকে দিবি না? মাহরুরের কথায় মল্লিকা চোখ বড় বড় করে চেয়ে বলে, কি সব বলছেন আজে বাজে? কি বলছি আবার? চুপ থাকুন। গত রাতে স্বেচ্ছায় 1000 চুমু খেয়েছিস, তখন কি আমি বলেছিলাম চুপ থাকতে? কান গরম হয়ে আসলো মল্লিকার। এসব অসভ্য কথাবার্তা মাহরুর বলে আসছে বিগত রাত থেকে। মাথা খারাপ হয়েছে নাকি তার? মল্লিকা কান চেপে বলল, দোহাই লাগে চুপ থাকুন, সাথে মিষ্টি আছে, সামনে সিএনজি চালক, শুনে ফেললে মান সম্মান কিছুই থাকবে না। লুকিং গ্লাসে সিএনজি চালকের দৃষ্টি কোথায় সেটা পর্যবেক্ষণ করে নেয় মাহরুর। আরও কাছে এসে কানে কানে বলল, তোর কি মনে হয় সিএনজি চালক তার বউকে চুমু খায় না? সবাই তোর মতন চন্দ্র? ওনাকে দেখে মনে হচ্ছে ওনার 3-4টে বাচ্চা কাচ্চা হবে। দাঁতে দাঁত চেপে মল্লিকা এবার খানিক ধমকের সুরে বলে উঠল, মাহরুর ভাই। মাহরুর ঝড়ের গতিতে মুখ সরায়। ভাই দেখতে কাঁচা গায়ে নুনের ছিটার মতন পরে প্রতিবার। বারবার বাহিরে হাওয়া বাতাস দেখতে দেখতে বলতে লাগলো, তোরা নারীরা যেমন পুরুষকে বশ করতে জানিস, তেমনি এক মুহূর্তে মেজাজ নষ্ট করতেও জানিস। ঝুলন্ত ব্রিজের কাছে এসে বাজল বিপত্তি। মা মেয়ে বেঁকে আসছে, যাবে না এই ব্রিজে। দেখেই নাকি তাদের ভয় হাত পা কাঁপুনি দিচ্ছে। মাহরুর কখনো মিষ্টিকে কখনো মল্লিকাকে বোঝানোর চেষ্টায়। প্রথমবার দু চোখ এমন কিছু দেখে যত আপ্লুত তার চেয়ে বেশি শঙ্কিত। নড়চড় করতে থাকা ব্রিজ তাদের ভয়ের মুখ্য কারণ। অন্যান্য সময়ের চেয়ে সময়টায় পানি অনেকটা উঁচুতে, প্রায় ব্রিজ ছুঁই ছুঁই। এক পর্যায়ে এসে মাহরুর রেগে গিয়ে বলল, এবার কিন্তু দুটোকে তুলে নিয়ে যাব। আমি যাব না মাহরুর ভাই। মল্লিকা কাতর গলায় বলল। চোয়াল শক্ত করে মাহরুর বলে, তোর ভাইয়ের বাকি কথা পূর্ণ করার জন্য এখানকার জায়গা ছোট, আত্মসম্মানের ভয় আছে। শক্ত করে মল্লিকার হাত চেপে ধরে রেদওয়ানকে আদেশ করল, রেদওয়ান ছোটটাকে নিয়ে যাও, আমি বড়টাকে শায়েস্তা করে আনছি। রেদওয়ান চটজলদি মিষ্টিকে ঘাড়ে চড়িয়ে নেয়। বুঝ দিতে থাকে ফুপার কাঁধে থাকলে তাকে পানি ছুঁতে পারবে না। অনেক চিৎকার চেঁচামেচি করার পরও রেদওয়ান এগিয়ে গেল ব্রিজের দিকে। মাহরুর মল্লিকাকে টানতে টানতে বলল, তুইও ঘাড়ে চড়বি? না না, আসছি। ভীতু মহিলা। মহিলা বলবেন না আমাকে, আপনি কিন্তু আমার চেয়ে বয়সে বড়। আমি মহিলা হলে আপনি। কি আমি পুরুষ? পুরুষ শব্দে আমার কোনো সমস্যা নেই। আপনি বুড়ো। বুলি ফুটেছে না? আজও আমি মিষ্টিকে রেদওয়ানদের ঘরে রাখবো, তারপর দেখিস তুই। অকস্মাৎ মল্লিকার রূপ বদল। বেশি সোহাগে কয়েক ঘন্টার মধ্যে ভীতু আশয় পাল্টে জেদিতা দেখানো শুরু করে দিল। এর চেয়ে তো দূরেই ভালো ছিল। ভয় দেখালে ভয় পেত, এখন তর্কে নামছে। কিছু সময় পর নাকে দড়ি দিয়ে ঘোরাবে। মেয়ে জাতি ভীষণই অদ্ভুত মাহরুরের মতে। একটু সুযোগ পেলেই ভেজা বেড়াল থেকে বাঘিনী হতে বিন্দুকার সময় নেয় না। স্বাভাবিক হলেও জ্বালা, লজ্জায় দূরে থাকলেও বিপদ। মাহরুর ভেবে নেয় আজ এই মল্লিকাকে এই পানিতে ভাসিয়ে জীবনভর চন্দ্রবিলাসের পরিবর্তে দুঃখবিলাস করবে। সামনে তো ভারী বিপদ ঘনাচ্ছে। এক নারীর ব্যবস্থা করে অন্য নারীর অবস্থা দেখে মাহরুর কপাল থাপড়ায়। রেদওয়ান হাঁপিয়ে উঠেছে শিরিন আর তার বাচ্চা ছানাদের ছবি তুলতে দিয়ে। সুযোগ হয়নি তার সেই ছবিটা নিজেকে আনার। স্বামী আর বাবা হওয়া সত্ত্বেও
ঘামে ভেজা রেদওয়ানকে দেখে মায়া হলো। মাথা দুলিয়ে মাহরুর বলে উঠল, সব পাগল, সব পাগল। বাপের জনমে প্রথম ঘুরতে এসেছে যেন। হাসি দিয়ে পোজ দিচ্ছিল। শিরিনের মুখটা তেরা হয়ে গেল, বলল, সকালে তোমাকে আর তোমার বউকে দেখে হেসেছি বলে ক্ষেপে আছো তুমি না? স্বল্প বয়সী প্রেমিক প্রেমিকার মতন একে অপরের সাথে চিপকে থাকলে দোষ নেই, আমরা একটু দুষ্টুমি করলে যত দোষ। কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি। তোর যত মনে চায় ছবি তোল, আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হ্যাঁ যাও যাও, আমি চন্দ্র নই বুঝলে, তোমার কথায় উঠবো বসবো। ঝগড়াটে কোথাকার। মল্লিকা আজ বোকার মতন তাকিয়ে নেই, মুখে হাত চেপে হাসছে। ভাই বোনের ঝগড়া অনেক অনেক বছর পর দেখা মিলল। এমনও সময় গিয়েছে অতীতে মল্লিকা মধ্যিখানে বসিয়ে দুজন অহেতুক অকারণে চুলোচুলি করেছে। ছোট থেকে ভালোবাসা থাকলেও ছোটোখাটো বিষয়ে তাদের তর্ক গড়ায় বহুদূর। দুজন মারামারি করে চাচির হাতে উত্তম মধ্যম খাওয়া থেকে রেহাই পায়নি। রেদওয়ানও পিছু নিচ্ছিল মাহরুরের। শিরিন বাজখাই গলায় ডাকলো, বলল, তুমি আমার জামাই নাকি মাহি ভাইয়ের? 1 সেকেন্ডে ফিরে এসো, আমার ঘোরা শেষ হয়নি। রেদওয়ান মুখ বেঁকিয়ে তুচ্ছ হাসে। রেদওয়ানকে বলল, পুলিশ হয়েও কোনো লাভ হলো না, বউকে কন্ট্রোল করা আমার থেকে শিখো। শিরিন আবার চেঁচায়, উচ্চ আওয়াজে বলে, আসবে না তুমি? মাহরুর হাঁটছে। এবার মিষ্টি তার কোলে। প্রথমে যত ভয় করছিল তার চেয়ে বেশি উপভোগ করছে। লাফিয়ে বেরিয়েছে ঝুলন্ত ব্রিজের এদিক ওদিক। মল্লিকার ভয় সামান্য কাটলেও মনে অল্প স্বল্প শঙ্কা রয়ে গিয়েছিল, সেটা উধাও হয়ে গেল শিরিন আর মাহরুরের ঝগড়া দেখে। ভীষণ মজা পেয়েছে এই দৃশ্যে। পুরনো দিনের কথা মনে মনে এসেছে। হেসে কুটুকুটি করতে দেখেই মাহরুর থামে, বলে, খুব মজা লাগছে। অন্য সময় মল্লিকার এই হাসি নিয়ে কাব্য রচনা করত, এখন মাথাটা চড়ে আছে। রুক্ষ মুখে দাঁড়িয়ে মল্লিকা হাসি থামিয়ে বলল, মনে আছে চাচি যে আপনাকে আর বুবুকে গাছের সাথে বেঁধে রেখেছিল? বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মল্লিকা। ঠিক সেদিনের মতন হাসছে যেদিন লিজা বেগম এই দুঃসাহসিকতার দেখিয়েছিলেন। অযথা দুই ভাই বোনের ঝগড়া হঠাৎ মারামারির পর্যায়ে চলে গিয়েছিল। দুজনকে থামাতে না পেরে আর তাদের প্রতিনিয়ত এই ঝগড়া দেখে তক্ত গরমে খোলা আকাশের নিচে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন ডাব গাছের দুই প্রান্তে। সেদিনের পর থেকে একটু আধটু শিক্ষা হয় তাদের। তবে হাসির দায়ে মল্লিকা মাহরুরের আক্রমণের শিকার হয়। পিঠে কিল দিয়ে হাসির প্রতিশোধ নিয়েছিল। খুব হাসি পাচ্ছে তাই না মিষ্টির মা? মল্লিকা আবার বলল, আমাকে কিল দিয়েছিলেন আপনি। আজ তার চেয়ে ভয়ঙ্কর কিছু করি। কি? এই বিশাল জলরাশিতে ফেলে দেই। আপনি খারাপ। তোর মধ্যে শিরিনের আত্মা ভর করেছে আমি বুঝেছি। সমস্যা নেই, মাহরুর নামের ওঝা সব জিনভূত আত্মা ছাড়িয়ে দেবে। চল। দুঃখ আমার গেল সরে, স্বপ্ন সুখে দিয়েছ ভরে। কত আশার ছোট্ট এই ঘরে ভালোবাসার শান্তি ঝরে। তুমি আশা ভালোবাসা রয়েছ হৃদয় জুড়ে। জীবনের সঙ্গী তুমি, কাছে রেখো মরণও পড়ে। চন্দ্রে অভিমান জমেছে। কালো আধারে ঢাকা সেই শুভ্র মুখ। অতশত ভালোবেসে আবার এত এত রূঢ় ব্যবহার করার কোনো মানে আছে? আজ কথা বলবে না। রাগ কি তার একেরই আছে? চন্দ্রের রাগে মাহরুরের আকাশে আধার ঘানাবে, যা মাহরুরের গলায় গান শুনেও কমল না। মিষ্টি তালি দিচ্ছে মাহরুরের সুরালো আওয়াজ শুনে। বিছানায় অর্ধ শুয়ে জোরে জোরে গান গেয়ে শোনালো মল্লিকাকে। তাতে মল্লিকার কি, জানালার দ্বারে সিংহাসন গ্রহণ করেছে। মাহরুর বলল মিষ্টিকে, তোর মা হলো শাবানা, তার অনেক কষ্ট। আর আমি হলাম আলমগীর। এরা কারা মাহি বাবা? তুই চিনবি না আম্মা। শোন, তোর মার মাথায় একটু সমস্যা আছে। দেখছে কেমন মূর্তি হয়ে জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমরা যদি রাতে ভূত ভেবে ভয় পাই। মিষ্টি মল্লিকাকে ডাকলো, বলল, ও মা, আমরা ভয় পাবো তো। মল্লিকা গলা উঁচিয়ে বলল। মাহরুর আবারও রসিকতার ছলে বলল, তোর মা আমাকে আর তোকে একটু ভালোবাসে না। মিষ্টি এবার মায়ের পক্ষ হয়ে উত্তর দেয়, ভালোবাসে, আদর করে। হুম, একদম আদর করে না, একদম না। মিষ্টি অবুঝ। মাহরুরের কথার আড়ালে ধৃষ্টতা বোঝার মতন বয়স তার নাই। নিষ্পাপ বাচ্চা। বলে উঠল আবার মায়ের উদ্দেশ্যে, মা, ও মা, মাহি বাবাকে আদর দিয়ে যাও তো। নাক ফুলে ফুপে উঠল মল্লিকার। দ্রুত যেদিন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল,
মিষ্টির গায়ে পাতলা কম্বল উড়িয়ে দিল মাহরুর। লাইট নিভিয়ে মল্লিকাকে কোনো পাত্তা না দিয়েই আর একটু রাগিয়ে দিয়ে তাকে শুনিয়ে মাহরুর বলল, আয় আমরা ঘুমাই, তোর জন্য নতুন মা এনে দিব। এই মা ভালো না। কাট কাট দাঁড়িয়ে কথাগুলো হজম করছে, নিজেকে শক্ত করছে। এই রাগের দৈর্ঘ্য অন্তত 2 দিন। এর আগে মাহরুরের সাথে কথা বলবে না, তাকাবে না অবধি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কোমরের 12টা বেজে যাচ্ছে। বসার সুযোগ আছে, তবে বসবে না। মাহরুর আজ পেলে কথা শোনাতে পিছুপা হবে না। এক ফোঁটা রাগলে কায়েম রেখে ঠায় দাঁড়িয়ে রইল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।